শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আগামীকালকে নতুন বছর আসছে। তো আপনারা তো জানেনই, আমার জন্য মানে নতুন বছর আসার বিশেষ কোনো আনন্দ আমার মনে নেই। কারণ জানি না আপনারা দেখেছেন কিনা, একটা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম যে গত রবিবার দিন আমার বাবা পরলোক গমন করেছে। তো তার জন্য গত 2-3 দিন যাবত আর কোনো ভিডিও আমি বানাইনি, কারণ ওই ধরনের মন মানসিকতা আমার ছিল না। তাও যেহেতু আমি আমার লাইফের সমস্ত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, এটা আপনাদেরকে জানানোর জন্যই আমি ওই মিনি ব্লগটা বানিয়েছিলাম। আজ হলো মঙ্গলবার। তো বাবা মারা গেলে তো মেয়েদের 4 দিনে শ্রাদ্ধ শান্তির কাজ করতে হয়। তো আজ আমাদের আমার 3 দিন হয়ে গেছে অভিষণ্ণ করছি। রবিবার থেকে, রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার। আজকে হলো আমাদের কামানি, সব কিছু ধোয়াধাই করতে হয়। তো মোটামুটি যেটুকু না করলে না হয় ওইটুকুই করেছি। কারণ জানেনই তো, আমার সোনা বাবা খুবই ছোট, ওকে নিয়ে আমার পক্ষে খুব আহামরিভাবে সব কিছু করা সম্ভব নয়। তাও যতটুকু পেরেছি করেছি। মিঠুন করে দিয়েছে, কাপড় চোপড় যা যা ধোয়া টোয়া ধুয়েছি। আমার বাবাকে নিয়ে কখনোই আমি ভিডিওতে কোনো কথা বলিনি বা ওনাকে কখনো আমি দেখাইও নি। আর আমার মা মারা গেছে তো 6 বছর হয়ে গেছে, তখন তো আমি ভিডিও করতামই না। 2018-তে আমার মা গত হয়েছে, 6 বছর হয়ে গেছে। আমার বাবাকে নিয়ে আমি কোনোদিনও কোনো কথা ভিডিওতে বলি না, কারণ অনেক ঝামেলা আছে লাইফে, যেগুলি সবসময় সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা যায় না। বা আমি আমার লাইফের ট্র্যাজেডি খুব একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিও না। কিন্তু এখন যেহেতু আমার বাবা নেই, আমার বাবা আমাদেরকে ছেড়ে চলেই গেছেন, তখন ওনার সম্বন্ধে 2-একটা কথা আমি বলতেই পারি। আমি যখন আমার মেয়েকে নিয়ে আমার এক্স হাজব্যান্ডের বাড়ি থেকে চলে আসি, তখন সালটা ছিল 2012 ডিসেম্বর মাস। আর 2020 ডিসেম্বর মাস অবধি আমার বাবা আমাদের সঙ্গেই ছিলেন। মানে কত বছর হলো? 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে। তো 8 বছর আমি আমার বাবার সঙ্গেই ছিলাম, আমার বাবার বাড়িতে। আমার মা 2015 থেকেই অসুস্থ ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে কেন হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়েছে। তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারলাম যে আমার মায়ের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। তারপর 15 থেকে 16, 17, 2 বছর প্রচুর আমাদের যতটুকু সাধ্য ছিল, আমার বাবা যতটুকু সাধ্য ছিল, বাবার সাধ্য মতন চেষ্টা করেছে মাকে চিকিৎসা করানোর জন্য। 1 বছর, পাক্কা 1 বছর ডায়ালিসিসও করিয়েছি। তারপর 2018 মার্চ মাসে আমার মা মারা যান। সন্তান হয়ে মায়ের জন্য যতটুকু করা দরকার আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি মাকে সেবা যত্ন করার জন্য। ইভেন আমার মেয়েও আমার মাকে সেবা যত্ন করতে কোনোদিনও পিছু পা হয়নি। তখন আমার মেয়ে ধরুন 6 কি 7-এ পড়তো। 7-এ যখন পড়তো তখন আমার মা মারাই যায়। এর আগে 2 বছরের মধ্যে 5-6-এ পড়তো, অনেকটাই ছোট ছিল। তারপরও আমার মা যখন বমি করতো, তারপর ব্যাক পেনে যখন পায়খানা করতো বিছানায়, ওইগুলি পর্যন্ত আমার মেয়ে পরিষ্কার করেছে যখন আমরা ঘরে থাকতাম না। কারণ আমি তো টিউশন করতাম, আর আমার বাবা সারাদিন বাড়িতেই থাকতেন। তাও আমার বাবার আবার একটা হোমিওপ্যাথিক ডিসপেন্সারি ছিল, ওটাতে সন্ধ্যাবেলা গিয়ে বসতেন। তখন আমার মেয়ের ভরসায় আমার মাকে রেখে যাওয়া হতো। আমার মায়ের সেবা যত্ন করতে আমি কোনোদিনও পিছু পা হইনি, জানেন, আমার মেয়েও হয়নি। তারপর মা মারা যায় 2018-তে। মা মারা যাওয়ার পরপরই বাবা স্ট্রোক করেন। তখনও ঘরে শুধু আমার মেয়েই ছিল, আমি ছিলাম টিউশনে। আমার মেয়ে ফোন করলো, তো সঙ্গে সঙ্গে বাবাকে হসপিটালাইজড করি। প্রথমে একটা হসপিটালে, যে হসপিটালটাতে নিয়ে যাই ওটা
RS হসপিটাল, খুবই কস্টলি। ওখানে একবেলা রেখে তারপর আরেকটা আধা সরকারি আধা সরকারি বা বেসরকারি, যাই হোক পুরোটা গভর্নমেন্ট না, গভর্নমেন্ট আন্ডারটেকিং একটা হসপিটাল আছে আমাদের এখানে, ত্রিপুরা মেডিকেল কলেজ, ওইখানে নিয়ে যাই। তখনও আমার মেয়েকে, কারণ আমাদের বাড়িতে মেম্বার বলতে আমি, আমার মেয়ে, আমার বাবাই ছিলাম, আমার মেয়েকে সারা দিনের জন্য বাড়িতে ফেলে রেখে ওর স্কুল, টিচার, মানে কোনো কিছুর আমি কখনোই চিন্তা করিনি। ওই সারাদিন সকালবেলা রান্নাবান্না করে হসপিটালে যেতাম, সন্ধ্যায় বাড়ি ফিরতাম, সারা দিন আমি ওইখানেই থাকতাম। ইভেন বাবাকে ছুটি দিয়ে বাড়ি আনা পর্যন্ত আমি একাই করেছি। তো আমি কখনোই আমার কর্তব্য থেকে পিছু পা হইনি, জানেন। তাও আজকে যখন আমার বাবা মারা গেলেন, আমার বাবা তো আমাদের সঙ্গে ছিলেন না, আমি যখন কান্নাকাটি করছিলাম, কিছু লোক পিছন থেকে আমাকে বলছিল আমি নাকি ড্রামা করছি, নাটক করছি। হসপিটালের বাইরে যেটা করা হয় সেটা নাকি সবই ড্রামা, যারা হসপিটালে থেকে করতে পারে ওরাই নাকি সব দায়িত্ব পালন করে, হসপিটালের বাইরে যে যা হয় সবই নাকি ড্রামা হয়। আমি যখন আমার বাবার জন্য কান্নাকাটি করছিলাম, তখন পিছন থেকে কিছু লোক বলছিল আমি নাকি ড্রামা করছি, কান্নাকাটি করছি, ওই ড্রামা করছি, নাটক করছি। তো ওরা, যদিও ওদের সঙ্গে আমার দূর দূরান্ত অব্দি কোনো যোগাযোগই নেই, না আমি ওদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখি, না কথা বলি, না ওদের বিটে কোনোদিনও পা ফেলি, তাও সে যাই হোক, কিছু দুষ্ট লোক, কিছু বদমাশ লোক আছে যাদের কাজই হলো পিছন থেকে মানুষকে কুমন্তব্য করা, কুকথা বলা, কারণ ওদের চরিত্রটাই তো এমন, কি করব বলুন। তো 2020 সালে আমার বাবার যে সম্পত্তিটা ছিল, মানে বাড়িটা ছিল, ওটা ভাগ করে দেয় আমাকে আর আমার যে সিবলিং আছে ওকে। তো আমার একজনই সিবলিং আছে, তো সে কে বা কি, ভাই কি বোন কি, সেই বিষয় নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিনও কথা বলিও নি, বলবো না। তো আমার একজন সিবলিং আছে, তো আমাদের দুজনকে আমার বাবা বাড়িটা ভাগ করে দিয়ে দেয়। আমাদের পাশে যে দিদির কথা বলি, একদম আমাদের মানে ঘরের লাগা যে ঘরটা, ওই জায়গাটা, এটা পুরোটাই আমাদের ছিল। তো আমার বাবা ওটাকে ভাগ করে দিয়েছে, ওকে যে পার্টটা দিয়েছে ভাগ করার সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়েছে, মানে ভাগই হয়েছে বিক্রি হওয়ার পর, ঠিক আছে। আমাকে আমার বাবা রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে, আর ওটা একেবারে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আমার যে সিবলিংকে দিয়েছে ওর নামে কখনো জায়গাটা হয়নি, একেবারে ডাইরেক্ট বিক্রি করে আমাকে হাফটা দিয়েছে, ওদেরকে হাফটা বিক্রি করে দিয়েছে, ওরা টাকাটা নিয়েছে। কিন্তু এমন ভাব দেখায় যে মনে হয় যে আমার বাবা সব কিছু আমাকেই দিয়ে দিয়েছে, ওটা কিছুই নেয়নি। কিন্তু সোনা গয়না থেকে শুরু করে ঘরের বাসনপত্র পর্যন্ত সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে, প্রপার্টি তো নেওয়া হয়েছি। যাই হোক, তো আমার বাবা 2020 সালে আমাদের এখান থেকে জায়গাটা ভাগ করে দেওয়ার পর এখান থেকে চলে যান ভাড়া বাড়িতে। আমার যে সিবলিং আছে ওদের বাড়ির পাশেই ভাড়া থাকতেন একটা বাড়িতে। এটাও বলে রাখি, আমার বাবা কিন্তু চাকরি করতেন, এক্স সার্ভিসম্যান ছিলেন উনি, ভালো মোটা অঙ্কের একটা টাকা উনি পেনশন পেতেন, এক্সাক্ট বলতে পারবো না, ওই ধরুন অ্যাবাভ 30,000। তো ওই ধরনের একটা মোটা অঙ্কের টাকা পাওয়া লোককে যে কেউ তার নিজের কাছেই রাখতে চায়, যার কাছে উনি থাকবেন তারই তো লাভ বলুন। একা লোক তো আর মাসে এতগুলো টাকা খেয়ে ফেলতে পারবে না, তো ওনাকে রাখা মানেই হলো, আপনারা বুঝতেই পারছেন। সে যাই হোক, আমার বাবা আমার মেয়েকে কিছু টাকা দিতেন পড়াশোনার জন্য, মান্থলি 2000 রুপিস আমার বাবা আমার মেয়েকে 2021 অবধি দিয়েছে। 2020-তে বাড়ি থেকে গিয়েছেন, 2021 অবধি উনি ওই টাকাটা আমার মেয়েকে দিয়েছেন, 21-এর ডিসেম্বর অবধি। আমার যখন অপারেশন হয়েছিল, যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন, ওই তখন অবধি আমার বাবা আমার মেয়েকে ওই 2000 টাকা স্যারের জন্য টিউশন পড়ার জন্য দিত। আর দিত হলো কবে থেকে আপনাদেরকে সেটাও বলে দিই, 2018 থেকে, আমার মা মারা যাওয়ার পর থেকে, ঠিক আছে। আমার মা যতদিন বেঁচে ছিলেন আমার বাবার মায়ের অনেক রেসপন্সিবিলিটি ছিল, আমার বাবার পক্ষে সম্ভবও ছিল না, আমি এর আগে অবধি কোনো দিনও
আমি তো 2013 থেকে ছিলাম। 13 থেকে আমার মা মারা যাওয়ার আগ অবধি আমার মা বাবা কোনোদিনও আমার মেয়ের বা আমার একমাত্র খাওয়া বাদে, এই বাড়িতে থাকা বাদে আর কোনো রেসপন্সিবিলিটি কিন্তু আমি ওদের ঘাড়ে চাপাইনি। আমার মেয়ের সাজগোজ, জামা কাপড়, পড়াশুনো, স্যার, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমি নিজেই করেছি টিউশন করে। শুধু আমার বাবা আমাদের খাওয়ার দায়িত্বটা নিয়েছিলেন, আর এই বাড়িতে তো আমি থাকতামই, ভাড়া লাগতো না। এটুকু দায়িত্ব আমার বাবা পালন করেছেন। তো যেটা বলছিলাম, 2018 আমার মা মারা যাওয়ার পর থেকে আমি বলেছিলাম তুমি যদি, কারণ আমি তখন একটা স্কুটি কিনেছিলাম, তো স্কুটির ইনস্টলমেন্ট চালাতে হতো, তারপর একটা মোবাইল কিনেছিলাম, মোবাইলের ইনস্টলমেন্ট চালাতে হতো, অ্যান্ড্রয়েড মোবাইল। বাবাকে বলেছিলাম আমি ওইগুলো চালিয়ে মেয়ের টিচার খরচাটা চালাতে একটু কষ্ট হবে, এখন তো আর মা নেই, তো মায়ের ওষুধ খরচা, ট্রিটমেন্টের খরচা তো এখন আর লাগবে না, যদি তুমি পারো আমাকে কিছু একটা হেল্প করো। তো বাবা প্রথমে 1,500 টাকা করে দিতেন, তারপর আমার মেয়ে যখন ক্লাস 10-এ ওঠে তখন 2,000 টাকা করে দিত। আগে 1,500 দিত, তারপর 2,000 টাকা করে দিতেন। 2021 থেকে ওইটাও বন্ধ করে দিয়েছে। তো 21 থেকে 2024 অবধি আমার বাবার মৃত্যুর আগ অবধি আমার বাবার সঙ্গে আমাদের টাকা পয়সার কোনো ট্রানজ্যাকশন ছিল না। আমি আমার বাবা থেকে কখনো 5 টাকাও নিইনি। তারপর 22, ভুল বলেছি, 2022-এর ডিসেম্বর, 21 না, ওইটা 2022-এর ডিসেম্বর অবধি আমার বাবা আমার মেয়ের জন্য ওই টিউশনে 2,000 টাকা করে দিতেন। এছাড়া আর কোনো টাকা পয়সা কিন্তু আমার বাবা আমাকে কোনোদিনও হেল্প করেনি। এ বাড়ি থেকে যাওয়ার পর থাকা অবস্থায় তো যেহেতু ছিলাম, আমার বাবার পেনশনের টাকা আমরা খেয়েছি, আমি আমার মেয়ে খেয়েছি, কিন্তু গায়ে গতরে খেটে খেয়েছি জানেন। একদম এই সংসারের, মানে আমার বাবার সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করার কোনো কাজ, মানে এমন কোনো কাজ নেই যে আমি করিনি। আমার মা থাকাকালীনও, আমার মারা যাওয়ার পর তো করতামই, মা থাকাকালীনও ইচ অ্যান্ড এভরিথিং আমাকে করতে হতো। মাঝখান দিয়ে একটা ফোন চলে এসেছিলো, তো তার জন্য কি বলছিলাম সেটাও আমি ভুলে গেছি। তো যাই হোক, তো 2022-এর ডিসেম্বরের পর থেকে আমার বাবা আমাদেরকে আর কোনো টাকা পয়সা দেননি, আর আমি কোনোদিনও চাইও নি। আমি যখন যেরকম পেরেছি, মিঠুন তো ছিলই আমার পাশে, যদিও তখন আমাদের বিয়ে হয়নি, কিন্তু তাও আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে, মানে আমার বাবা যবে থেকে ভাড়া চলে গেছিলেন থাকতে, তখন থেকে মিঠুন আমাকে অলওয়েজ হেল্প করেছে। মিঠুন পাশে না থাকলে তো আমার পক্ষে সার্ভাইভ করা একদমই, মানে খুবই কঠিন হতো, সম্ভবই হতো না। তো ও পেছন থেকে ছিল বলে আমি সার্ভাইভ করতে পেরেছি। ও আমাকে বলেছে তুমি এত চিন্তা করো না, আমি যদি খেয়ে থাকি তাহলে তোমরাও খেয়ে থাকবে, না খেয়ে তোমাদেরকে মরতে দেবো না। সে যাই হোক, তো তারপর তো আমরা 2023-এ বিয়ে করিনি। তো আপনারা তো বাকিটা সবটা জানেনই। তো বাবা এখান থেকে চলে যাওয়ার পরও আসতেন, আমরা যখন ঘরের কাজ ধরলাম এসে দেখে যেতেন, আমাদেরকে দেখতে আসতেন, এসে খোঁজ খবর নিতেন। আর আমরাও বাবা যেখানে ভাড়া থাকতেন যেতাম, কিন্তু কখনো এগুলো আমি ভিডিওতে শেয়ার করিনি, কারণ আমি এসব ভিডিওতে শেয়ার করাটা ঠিক মনে করিনি। কারণ জানি না আমার বাবা পছন্দ করবে কি করবে না, আমি আমার বাবাকে কখনো জিজ্ঞেসও করিনি যে ভিডিও করব কি করব না। তো উনি পছন্দ করবেন কি করবেন না জানি না। আর এসব মানে লাইফের ট্র্যাজেডি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাটা আমার মোটেই ভাল লাগে না। যদিও আমি জানি যে যার লাইফে যত ট্র্যাজেডি থাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলে তার ভিডিও ততটা ভালো চলে, কিন্তু ভিডিও চালানোর জন্য নিজের লাইফের ট্র্যাজেডি কাসুন দিয়ে নেয় সোশ্যাল মিডিয়া ঘাটাটা ভাল লাগে না আমার, তার জন্য কখনো বলিনি। সে যাই হোক, তো আমার বাবা যখন ভাড়া থাকতেন, তো আমার যে সিবলিং ছিল, আমি যখনই আমার বাবাকে কোনো কিছু একটা ধরুন খাবার বানিয়ে দিতাম বা কিনে দিতাম, বাবা বলতো যে দিস না, ওরা পছন্দ করে না, আমি কোনো কিছু দিলে ওদের পছন্দ না, তার জন্য আমি আমার বাবাকে কোনো কিছু দিতেও পারতাম না। তারপর বিয়ের পর মিঠুনকে নিয়েও গেছি, আমার বাবা যে ডিসপেন্সারিটা ছিল, বললাম না একটা ডিসপেন্সারি ছিল হোমিওপ্যাথি, ওইখানে গিয়ে বাবার সঙ্গে দেখা করে আসতাম। বাবার জন্য এটা ওটা অনেক সময় নিয়ে যেতাম, কিন্তু বাবা নিতে চাইতেন না, বলতো যে সবাই পছন্দ করে না,
দিস না। যাই হোক, বাবার অসুবিধা হোক আমি চাই না, তার জন্য আমি আর পরে পরে কোনো কিছু দিতাম না। এবারে যখন পুজোর সময় আমার বাবা আমার মেয়েকে ডেকে নিয়ে পুজোর ড্রেস কেনার জন্য টাকা দিয়েছিলেন, তখন আবার উনি বলে দিয়েছিলেন, দেখ আমার জন্য কোনো কিছু কিনবি না, কারণ এর আগের বছর আমার মেয়ে টিউশন করে বাবাকে একটা শার্ট কিনে দিয়ে এসেছিলো। এবার আগে থেকেই বলেছে, আমার এমনিতেই অনেক জামা কাপড় জমে গেছে, কিছু দিস না আমাকে। তাও আমি ভেবেছিলাম আমার সোনা বাবার অন্নপ্রাশন করি, তাহলে আমার বাবার জন্য কিছু কিনবো, বাবাকে গিয়ে নেমন্তন্ন করে আসবো। আমার সোনা পাপা হওয়ার পরও আমার বাবাকে ফোন করেছিলাম, কিন্তু আমার বাবা আসেনি আমার ছেলেকে দেখার জন্য। কি করবো বলুন, আমার কপাল খারাপ, আমার ছেলেরও কপাল খারাপ। আর এত ছোট ছেলেকে তো বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়াটাও মুশকিল, কোথাও নিয়ে যাওয়া, যেখানে না গেলে না হয় ওইখানেই যাই। তাও ভেবেছিলাম একদিন ডিসপেন্সারিতে নিয়ে গিয়ে দেখিয়ে আনবো, কিন্তু এমনটা যে হয়ে যাবে কে জানতো বলুন। আমি তো জানতাম না যে এমনটা হয়ে যাবে হুট করে। আমার ছেলের পটিতে একটু সমস্যা আছে, ও অনেকদিন পর পর পটি করে। আমার বাবা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, তো ভেবেছিলাম একদিন বাবার কাছে নিয়ে যাব, বাবাকে দেখিয়েও আনবো, ওর জন্য একটু ওষুধও নিয়ে আসবো। মানে ওষুধ নিয়ে আসবো, বাহানাটা দিয়ে বাবার কাছে যাব, ওকে একটু দেখিয়ে আনবো। কিন্তু সেই কপাল আমার আর আমার ছেলের হয়নি। ইভেন আমার বাবা যে অসুস্থ, হসপিটালে ভর্তি করা হয়েছে, সেটা পর্যন্ত আমাদেরকে খবর দেওয়া হয়নি। অন্যদের মুখে শুনে শুনে আমরা গেছি। আমার যে বাড়ির পাশেই তো আমার কাকার বাড়ি, আমার কাকার ছেলের বউ থেকে আমরা ফোনে জানতে পারি, ওই আমাদেরকে ফোন করে জানিয়েছে যে জেঠু হসপিটাল ভর্তি। আমার যেখানে ডেলিভারি হয়েছিল জিবিপি হসপিটাল, ওইখানে যখন ছিল বাবা, তখন আমি দুদিন গিয়ে দেখে আসি, কারণ সোনা বাবাকে তো বাড়ি রেখে যাওয়াটা খুবই মুশকিল, কারণ ও যেহেতু শুধু ব্রেস্ট ফিডিং করে, ওকে রেখে তো বেশিক্ষণ কোথাও যাওয়া যায় না। এখান থেকে অন্য হসপিটালে ওকে বাবাকে শিফট করা হয়, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আমি যেতে পারিনি ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে আমি যথাসম্ভব পারলে রোজ দিনই পাঠিয়েছি দেখে আসতে বাবাকে। মেয়ে গিয়ে গিয়ে দেখে এসছে, কারণ আমার পক্ষে তো সম্ভব না রোজ দিন যাওয়া। তারপর অন্য একটা হসপিটালে আছে যেটা অনেকটা দূর। তো সোনা বাবাকে একদিন ওর পিসিমণির কাছে রেখে, ওর পিসিকে খবর দিয়ে নিয়ে আমাদের ঘরে বসিয়ে রেখে তারপর গেছিলাম বাবাকে দেখতে ক্রিসমাসের দিন। দেখে এসেছি, ভালো কথা বলেছে। শ্বাসকষ্ট ছিল, বললাম যে শ্বাসকষ্টটা কমেছে, বলেছে হ্যাঁ কমেছে। তারপর স্যালাইন চলছিল, ওটাও খুলে দিয়েছে, বললো যে খাবারও দিয়েছে। বেশ ভালোভাবে কথাও বলতে পারছিলেন, মনে হয়েছে একদমই সুস্থ। তখন আমি তো ভিডিও বানাই, আমার কাছে যে সোনা পাপার যে শর্ট ভিডিওগুলি আছে, একটা ওনাকে দেখে এসেছিলাম বাবাকে, যে দেখো তোমার নাতিকে দেখো। নাতিকে তো আর দেখোনি, মোবাইলেই দেখো। এটুকুই আমার বাবার আমার ছেলেকে দেখা মোবাইলে। দেখলাম বেশ ভালো, ভাবলাম যে ছুটি দিয়ে দেবে। ইভেন আমার বাবাকে যে ডক্টর ট্রিটমেন্ট করছিলেন, উনি আমার বাবার আপন মামাতো ভাই। কাকু বলেছিলেন যে দাদা শরীরটা, মানে মারা যাওয়ার পর জানতে পারলাম আর কি, কাকু বলছিলেন যে দাদা তো একদম সুস্থ ছিল, ভেবেছিলাম সোমবার দিন ছুটি দিয়ে দেব, তার মধ্যে রবিবারেই অঘটন ঘটে গেল। ছুটি অবধি আর যেতে পারিনি, ভাবতেই পারিনি যে এরকমটা হবে। দেখে এসেছি দিব্যি ভালো। হ্যাঁ, আমার ছেলের ভিডিও দেখে হাসছিলেন, কথা বলছিলেন, আমাকে বারবার বলছিল তাড়াতাড়ি বাড়ি চলে যা, অনেকটা দূর, তোর ঠান্ডা লাগবে, তোর ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লেগে যাবে, বাচ্চাটা দুজনে অসুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে যা। এরকমটা হয়ে যাবে কে জানতো বলুন। আমি যে আমার বাবার জন্য 8 বছর ধরে এত কিছু করেছি, সেটার কোনো দামই নেই জানেন। যারা 2 বছর আর 3 বছর ওনার কাছে ছিলেন, 1-2 সপ্তাহ হসপিটালে ডিউটি দিয়েছে, ওরাই নাকি সব কিছু করে নিয়েছে। ওরা আমার বাবার মাথা থেকে ধরে একদম লাশটা পর্যন্ত ওরা কিনে নিয়েছে, এরকম ভাব করেছে।
ওরা পারলে আমার বাবার মৃতদেহটা আমাদেরকে দেখতে পর্যন্ত দিত না। ওদের এরকমটাই পরিকল্পনা ছিল যে একেবারে হসপিটাল থেকে ডাইরেক্ট শ্মশানে চুলায় নিয়ে তুলবে, আমাদেরকে দেখতেও দেবে না। কিনে নিয়েছে কই মাছের তেল দিয়ে কই মাছ ভেজে, তারপরে এমন ভাব যে আমার বাবার মৃতদেহটা কিনে নিয়েছে। কারণ আমার বাবা কিন্তু কারোর উপর পরে খাওয়ার লোক তো ছিলেন না। এত টাকা পেনশন পাওয়ার লোক কি কারোর উপর নির্ভরশীল হয়ে খেতে হয় বলুন? আমার কান্না করা, আমার বাবার জন্য দুঃখ পাওয়া, সব কিছুই হলো ড্রামা। যেহেতু আমি হসপিটালে ডিউটি দিতে পারিনি, হসপিটালের বাইরে যা হয় সবই ড্রামা। আর এর আগের বার যখন আমার বাবা অসুস্থ হয়েছিলেন, তখন যখন আমি 24/7 ডিউটি দিয়েছি, ওইগুলির কোনো ভ্যালুই ছিল না। এইবারে 10-15 দিন ওরা হসপিটালে ডিউটি দিয়ে সাংঘাতিক, মানে একেবারে আমার বাবার সর্বস্ব কিনে নিয়েছে। আমাদের জানার দেখার অধিকার পর্যন্ত নেই। তো কালকে আমার বাবার কাজ করব আমি 4 দিনে, শ্রাদ্ধ শান্তির কাজ। যদি পসিবল হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতটুকু কি পারবো। আমি বাড়িতে কোনো কিছু করব না, মন্দিরে কাজটা করব। আর বাবার বা মায়ের কাজ করার জন্য, শ্রাদ্ধ শান্তির কাজ করার জন্য মামার বাড়ির বস্ত্র প্রয়োজন হয়। তো আজকে আমার ছোটো মামি এসে আমাকে কাপড় চোপড় দিয়ে গেছেন। এই শাড়িটা দিয়েছেন মামি, তো এটা পরে আমি আমার বাবার কাজ করব। তো আগামীকালকে বাবার শ্রাদ্ধর কাজটা করব। আর আগামী শুক্রবার দিন কয়েকজনকে একটু মন্দিরে প্রসাদ খাওয়াবো। তো ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমার বাবার আত্মার শান্তি হয়, সদ্বুদ্ধি